ভ্যালিড মিটিংয়ের জন্য আরেকটা ইম্পর্টেন্ট কন্ডিশন হচ্ছে প্রেজেন্স অফ কোরাম। কোরাম মানে হলো একটা মিটিং হোল্ড করার জন্য মিনিমাম যে মেম্বার থাকা লাগবে ওখানে উপস্থিত হিসাবে, সেই সংখ্যাটাকে কোরাম বলা হয়। এটা এক একটা কোম্পানির ক্ষেত্রে এক এক রকমের। যেমন কোম্পানির যে জেনারেল মিটিংগুলো হয় সেখানে কোরাম কীরকম হবে, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে এটা ফিক্স করা থাকবে। পাবলিক কোম্পানির ক্ষেত্রে এটা সাধারণত 5 জন মেম্বার যদি থাকে উপস্থিত থাকে তাহলে সেটাকে কোরাম হিসেবে গণ্য করা হবে। আর প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে যেখানে মেম্বার সংখ্যা 6 জনের কম থাকবে সেইখানে যদি 2 জন মেম্বার থাকে তাইলে সেটা কোরাম হবে, এবং যদি 6 জনের বেশি থাকে তাইলে 3 জন মেম্বার থাকলে সেটা কোরাম হিসেবে গণ্য করা হবে। ডিরেক্টরদের মিটিংয়ের ক্ষেত্রে কতজন মিলে কোরাম গঠন করবে সেটা সাধারণত ডিরেক্টররা ফিক্স করে দিবে, এবং যদি ফিক্স করা না হয় তাইলে বিজনেস ট্রানজ্যাকশনের জন্য যে মেম্বার দরকার হবে, যদি সেটা 3 জনের বেশি ডিরেক্টর থাকে তাইলে কোরাম হবে 3 জনের, আর 3 জন উপস্থিত থাকলেই বিজনেস ট্রানজ্যাকশনের জন্য মিটিংটা ভ্যালিড হিসেবে গণ্য করা হবে। রুলস রিগার্ডিং কোরাম গঠন করার জন্য কিছু রুলস মেনটেন করে চলতে হয়। যেমন প্রক্সি নট টু বি কাউন্টেড, জয়েন্ট হোল্ডিং রিপ্রেজেন্টেটিভ অ্যাজ মেম্বার, কোরাম টু বি ইফেক্টিভ এবং 1 মেম্বার নট টু কনস্টিটিউট মিটিং। প্রথমেই প্রক্সি নট টু বি কাউন্টেড। অনেক সময় দেখা যায় যে মেম্বারদের পরিবর্তে অন্য কেউ আসে এবং প্রক্সি হিসেবে সেটা কাউন্ট করা হয়। এই যারা প্রক্সি হিসেবে আসে তাদেরকে ভোট দেওয়ার রাইটও দেওয়া হয়, কিন্তু তাদেরকে অনেক ক্ষেত্রে ভোট দেওয়ার রাইট দেওয়া হলেও এইখানে তারা কোনো কোরাম গঠন করবে না। মানে যদি 3 জন মিলে কোরাম গঠন করতে হয় সেখানে 2 জন মেম্বার থাকে, এবং যদি একজন প্রক্সি থাকে তাইলে সেটা কোরাম হিসেবে বিবেচিত হবে না। জয়েন্ট হোল্ডিং, কোনো একটা শেয়ারে যদি জয়েন্ট হোল্ডার থাকে তবু ওদের ভোট দেওয়ার রাইট কিন্তু একটাই থাকে, একজন মেম্বার হিসেবে ওরা ভোট দেয়। তো এখানেও কোরাম গঠন করার ক্ষেত্রে জয়েন্ট হোল্ডিংয়ের বেলায় শুধুমাত্র একজন মেম্বার হিসেবে ট্রিটেড হবে ওরা। কোনো একটা কোম্পানি যদি অন্য একটা কোম্পানির মেম্বার হয় তাইলে তারা তাদের কোনো একজন অথরাইজ অফিসিয়াল অথবা অন্য কোনো পার্সনকে তাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে পাঠাইতে পারে, এবং যদি রিপ্রেজেন্টেটিভ হিসেবে পাঠায় তাইলে সেই রিপ্রেজেন্টেটিভ একজন মেম্বার হিসেবে কাউন্ট হবে, এবং একজন কোরাম গঠন করার জন্য একজন মেম্বার হিসেবে তাকে বিবেচনা করা হবে। কোরাম টু বি ইফেক্টিভ, একটা কোরাম অবশ্যই ইফেক্টিভ হইতে হবে, এবং যেসব মেম্বার মিলে কোরাম গঠন করবে তারা ওই মিটিংয়ে যেসব বিষয়ে উত্থাপিত হইবে বা আলোচনা হইবে অথবা যেসব অ্যাক্টিভিটি হবে ওইগুলোতে অ্যান্টিসিপেট করার মতো ফিট হওয়া লাগবে। 1 মেম্বার নট টু কনস্টিটিউট এ মিটিং বলতে আমরা যেটা সাধারণ ভাষায় বুঝি সেটা হচ্ছে 2 বা ততোধিক মানুষ যদি কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা জায়গায় মিলিত হয় তখন সেটাকে মিটিং বলে। এমনকি যদি এমন হয় যে একজন মানুষ মেম্বার হিসেবে উপস্থিত আছে এবং সে অন্য কোনো একটা মেম্বারের পক্ষ থেকে প্রক্সি হিসেবে সেখানে আসে, তাইলেও এটা মিটিং হিসেবে গণ্য করা হবে না। কিন্তু এই যে রুলস, এইটার একটা এক্সেপশন আছে। 3টে গ্রাউন্ডে মূলত এক্সেপশনটা এক্সারসাইজ করা হয়। 3টার মধ্যে একটা হচ্ছে যখন কোনো একজন ব্যক্তি একটা ক্লাস অফ শেয়ারের মালিক হয়, যেমন প্রিফারেন্স শেয়ার, ইকুইটি শেয়ার। ধরা যাক একজন মানুষ সব ধরনের প্রিফারেন্স শেয়ারের মালিক, তাইলে সে একাই ওই ক্লাস অফ শেয়ার মানে প্রিফারেন্স শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে মিটিং কনস্টিটিউট করতে পারবে। অথবা যদি কোনো একটা 1 মেম্বার কমিটি গঠন করা হয়, যেই কমিটির মেম্বার মাত্র একজন, তাইলে উনি কমিটির পক্ষ থেকে মিটিং কনস্টিটিউট করতে পারবে। এবং যদি কোনো একটা স্পেশাল বা এক্সেপশনাল সার্কামস্টেন্সের উপর ভিত্তি করে কোর্ট সিদ্ধান্ত দেয় যে একজন মানুষ যদি মিটিং কনস্টিটিউট করে সেটা ভ্যালিড হবে, তাইলেও এই মিটিংটা হইতে পারে শুধুমাত্র একজন মেম্বার নিয়ে। অ্যাবসেন্স অফ কোরাম, যদি একটা কোরাম গঠন করার জন্য যতজন মেম্বার থাকা লাগে অতজন মেম্বার যদি আগে থেকে ঠিক করে রাখা সময়ের আধা ঘন্টার মধ্যেও যদি না আসে তাইলে সেই মিটিংটা ডিসলভড হিসেবে ঘোষণা করা হবে, এবং পরবর্তী সপ্তাহের ওই একই দিনে একই সময় এবং একই জায়গায় মিটিং কল করা হবে, এবং তার আগ পর্যন্ত মিটিংটা মুলতবি রাখা হবে। ভ্যালিড মিটিংয়ের রিকুইজিটের মধ্যে আরেকটা হচ্ছে চেয়ারম্যান। কোনো একটা মিটিং ভ্যালিড এবং এফেক্টিভ করার জন্য আগে থেকেই অথবা মিটিং শুরু হওয়ার সময় ইনস্ট্যান্টলি সব মানুষের পক্ষ থেকে একজনকে চেয়ারম্যান হিসেবে নমিনেট করা লাগবে। সে সব ধরনের মিটিংয়ের উপর প্রিসাইড করবে। সে হইতে পারে একজন অথরাইজ পারসন, অথবা ওই মিটিংয়ে যারা যারা থাকবে সবাই মিলে ভোট দিয়ে তাকে মনোনীত করবে। অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য চেয়ারম্যান, সেকশন 85 আন্ডারে বলা আছে যে যদি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে যদি অন্য কিছু বলা না থাকে তাইলে মিটিংয়ে যেসব মেম্বার উপস্থিত হবে তারা
ভোট দেওয়ার মাধ্যমে একজন চেয়ারম্যান নির্বাচিত করবে। আর রেগুলেশন 54 থেকে 55, শিডিউল 1-এর 54 থেকে 55, এটা হচ্ছে গিয়া এই যে চেয়ারম্যান অ্যাপয়েন্ট করার যে প্রসিডিউর, এইগুলো নিয়ে বর্ণনা করা আছে। সিলেকশন অফ চেয়ারম্যান, বোর্ড অফ ডিরেক্টররা তাদের একজন মেম্বারকে চেয়ারম্যান হিসেবে সিলেক্ট করবে, যে সব ধরনের জেনারেল মিটিংয়ের উপর প্রিসাইড করবে। কিন্তু এই চেয়ারম্যান এবং কোম্পানির এমডি বা ম্যানেজিং ডিরেক্টর সেম পার্সন হইতে পারবে না, তাদের দুজনকে আলাদা ব্যক্তি হওয়া লাগবে। অ্যাবসেন্স অফ এ চেয়ারম্যান অ্যান্ড সাবসিকুয়েন্ট অ্যাপয়েন্টমেন্ট, যদি চেয়ারম্যান নির্দিষ্ট সময়ের 30 মিনিটের মধ্যে যদি মিটিংয়ে উপস্থিত হতে না পারে, তাইলে উনি বাদ, নতুন করে আরেকজনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হবে। ডিউটিস অফ এ চেয়ারম্যান, একজন চেয়ারম্যান মিটিংয়ে প্রিসাইড করে যে সব ধরনের দায়িত্ব কর্তব্য পালন করবে, সেগুলোর মধ্যে হচ্ছে সে সবসময় বোনাফিড অ্যাক্ট করবে এবং হচ্ছে কোম্পানির ওভারঅল কোম্পানির স্বার্থে সব কাজ করবে। এবং উনি আসলে অর্ডার মেনটেন করবে একটা মিটিংয়ে, যে সব ধরনের বিশৃঙ্খলা থেকে যাতে মিটিংটা দূরে থাকে। যেমন কোনো একজন মেম্বার যদি আরেকজন মেম্বারের বক্তৃতা দেওয়ার সময় তারা ইন্টারাপ্ট করে, তাইলে সে এটা অর্ডার মেনটেন করবে এবং বলবে তুমি যদি ফার্দার এই ধরনের কাজবাজ করো তাহলে তোমার মিটিং থেকে বের করে দেওয়া হবে, বা এই টাইপের কোনো একটা কঠোর সিদ্ধান্ত নিতে পারে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। তারপরে উনি এইটা নিশ্চিত করবে যে মিটিংটা একেবারে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এবং আমাদের যে কোম্পানি অ্যাক্ট, এইটার সবগুলো প্রভিশন অবজার্ভ করে বা মেনটেন করে মিটিংটা হইতেছে। এরপরে উনি আসলে দেখবে যে মিটিংয়ের যে প্রসিডিংস, এইটা ফেয়ারলি অ্যান্ড রেগুলারলি কন্ডাক্টেড হইতেছে কিনা। তারপর উনি এইটা নিশ্চিত করবে যে মিটিং শুরু হওয়ার আগে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা ছিল বা এজেন্ডা যেটা ছিল, ওইটা মিটিংয়ে আলোচনা, ওই পয়েন্টটা মিটিংয়ে আলোচনা হইতেছে কিনা। তারপর উনি নিজের ভোটটা বোনাফিডে দিবে এবং হচ্ছে কোম্পানির ইন্টারেস্ট এবং ওভারঅল স্বার্থে দিবে। তারপর এই মিটিংয়ে যেসব প্রশ্ন উত্থাপিত হইতেছে, এগুলো ঠিকমতো ব্যাখ্যা বা বিশ্লেষণ করার যে ব্যাপারটা, ওইটা উনি দেখভাল করবে। তারপর এই মিটিংয়ে যেসব মেম্বার থাকবে তারা ইকুয়ালি অপরচুনিটি পাইতেছে কিনা সবাই, সেটা মেজরিটি বা মাইনরিটি, এই ডিসক্রিমিনেশন না করেই। তারপর এই মিটিংটা লিগ্যালি কনস্টিটিউট হইতেছে কিনা এইটা এনশিওর করবে। তারপর যদি কোনো একটা ইনসিডেন্টাল কোশ্চেন অ্যারাইজ করে যে প্রক্সি এই মিটিংয়ের ক্ষেত্রে ভ্যালিড কি ইনভ্যালিড, এইসব ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে উনি। কিন্তু কোনো কিছু স্বৈরাচারীভাবে বা আরবিট্রারি কোনো একটা সেশন মুলতবি করে দিবে না। যদি এরকম কিছু করে তাইলে তাও ব্যবস্থা আছে, ওনারে অপসারণ করে নতুন নতুন চেয়ারম্যান নিযুক্ত করতে পারবে চাইলে মেম্বাররা। পাওয়ার্স অফ এ চেয়ারম্যান, চেয়ারম্যানের যেসব ক্ষমতা থাকে সেটার মধ্যে প্রথমত হচ্ছে ডিমান্ড পোল। উনি একটা পোল ক্রিয়েট করতে পারে, ভোটাভুটির ব্যবস্থা করতে পারে। যেমন কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার বেলায় উনি বলতে পারেন যে এইটার পক্ষে যারা যারা আছেন তারা হাত তোলেন, তারা বিপক্ষে আছেন তারা হাত অবনমিত রাখেন, বা এই টাইপের কিছু একটা। এরপর উনি পয়েন্ট অফ অর্ডার ডিসাইড করতে পারে, মানে যে শৃঙ্খলা রক্ষা করার বিষয়টা। উনি কোনো একজন মানে উচ্ছৃঙ্খল মেম্বাররে এক্সপেল করতে পারে এবং নির্দিষ্ট সময়ের জন্য বহিষ্কার করতে পারে। তারপর পরবর্তী মিটিংয়ের সময় এবং স্থান এইটা নিরূপণ করতে পারে উনি সিগনেচার করার মাধ্যমে। তারপর উনি প্রায়োরিটি অফ স্পিকার ডিসাইড করে দিতে পারে, কে আগে বলবে কে পরে বলবে, এইটা ঠিক করে দিতে পারে। তারপর কাস্টিং ভোট অ্যাপ্লাই করতে পারে। আমরা জানি কি কাস্টিং ভোট হচ্ছে, যদি দুইটা কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুই পক্ষে ইকুয়াল ভোট পড়ে, তখন যে ভোটটা প্রেসিডেন্ট এক্সারসাইজ করে সেটাকে বলে কাস্টিং ভোট, এবং কাস্টিং ভোটের মাধ্যমে ওই সিদ্ধান্তটা কোন পক্ষে যাবে সেটা নির্ধারিত হয়। তারপর হচ্ছে কোনো একটা মিটিং মুলতবি করতে পারে। একটা মিটিং ভ্যালিড হওয়ার জন্য আর যেসব রিকুইজিট লাগে সেটা হচ্ছে একটা লফুল পারপোজ লাগে। কোনো একটা মিটিংয়ের অবজেক্ট সেটা অবশ্যই লফুল হওয়া লাগবে। যদি আনলফুল হয় তাইলে, বা আনলফুল পারপোজে যদি কোনো একটা মিটিং কল করা হয় তাহলে সেটা ইনভ্যালিড হবে। যেমন ইয়াবা বিক্রি সমিতির পক্ষ থেকে যদি একটা মিটিং হোল্ড করা হয় যে পরবর্তী চালানে কত টন ইয়াবা বিক্রি করবে বা আমদানি করবে, সেই বিষয়ক যে কোনো মিটিং এটা ইনভ্যালিড হিসেবে ঘোষণা করা হবে। ইম্পর্টেন্স অফ কোম্পানি মিটিং, প্রথমেই বলতে চাই যে কোম্পানি মিটিংয়ের গুরুত্ব অপরিসীম। আমরা জানি কি কোম্পানি একটা আর্টিফিশিয়াল পার্সন, এটা তো নিজে নিজে কাজ করতে পারে না, এটা ডিরেক্টরদের মাধ্যমে কাজ করে। তো আর ডিরেক্টররা কাজ করে বোর্ড মিটিংয়ের মাধ্যমে। বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত হয়, তার উপর ভিত্তি করে ডিরেক্টররা কোনো একটা কাজ করে। তো দেখা যায় কি যে
এই সময় এসে কোম্পানির ওনার হিসেবে ধরা হয় যারা শেয়ার হোল্ডার আছে তাদের। তো শেয়ার হোল্ডারদের যে ইন্টারেস্ট এইটা প্রোটেক্ট করার জন্য বারবার এই মিটিং অ্যারেঞ্জ করার দরকার পড়ে। কোনো একটা কাজ কীভাবে হবে সব কিছু তাদের পরামর্শক্রমে হইতে পারে। আবার দেখা যায় যে কোম্পানি যে সবসময় প্রফিট করবে এমন না, তো অনেক সময় লসও হইতে পারে। এই ক্ষেত্রে লস বিয়ার করার যে ব্যাপারটা যারা কোম্পানির ক্রেডিটর আছে তারা মিটিং করতে পারে। সব কিছু মিলিয়ে এই যে কোম্পানি মিটিং এইটা খুবই গুরুত্বপূর্ণ। কোম্পানি মিটিংয়ের মাধ্যমে রেজলিউশন পাস হয়, রেজলিউশন পাসের মাধ্যমে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন বা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন চেঞ্জ হতে পারে। সব ধরনের সিদ্ধান্ত এই কোম্পানি মিটিংয়ের মাধ্যমে আসে, যার কারণে কোম্পানি মিটিং খুবই একটা ইম্পর্টেন্ট ফিচার কোম্পানির জন্য, একটা মাস্ট। ক্লাসিফিকেশন অফ কোম্পানি মিটিং। কোম্পানি মিটিংয়ে নানা রকম ক্যাটাগরিকরণ করা যায়, মূলত 3 ভাগে ভাগ করা হয়, যেমন মিটিং অফ শেয়ার হোল্ডার্স, মিটিং অফ ডিরেক্টরস এবং স্পেশাল মিটিংস। মিটিং অফ শেয়ার হোল্ডার্স আছে কি এখানে স্ট্যাটুটরি মিটিংস, তারপর অ্যানুয়াল জেনারেল মিটিং বা এজিএম যেটাকে আমরা বলি, এক্সট্রাঅর্ডিনারি মিটিংস এবং হচ্ছে ক্লাস মিটিং। আমরা এই অধ্যায়ে শুধুমাত্র যে মিটিংস অফ শেয়ার হোল্ডার্স এই হেডের আন্ডারে যে 4টা মিটিং আছে সেইগুলো নিয়ে আলোচনা দেখতে পাই। স্ট্যাটুটরি মিটিং। একটা পাবলিক কোম্পানি ইনকর্পোরেশনের 6 মাসের মধ্যে তাদের শেয়ার হোল্ডারদের প্রথম যে মিটিংটা হয় সেটা হচ্ছে এই স্ট্যাটুটরি মিটিং। হু আর টু হোল্ড স্ট্যাটুটরি মিটিং? কোম্পানি লিমিটেড বাই শেয়ার্স এবং কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি যাদের শেয়ার ক্যাপিটাল আছে তারা তাদের বিজনেস শুরু করার 1 মাস পরে এবং 6 মাসের আগে এই সময়ের মধ্যে একটা জেনারেল মিটিং হোল্ড করবে তাদের মেম্বারদের নিয়ে, যেইটাকে স্ট্যাটুটরি মিটিং বলা হয়। এইটা একটা কোম্পানির জীবদ্দশায় মাত্র একবারই সংগঠিত হতে পারবে। এবং হু আর নট টু হোল্ড স্ট্যাটুটরি মিটিং, কাদের এই যে মিটিংটা স্ট্যাটুটরি মিটিংটা হোল্ড করার দরকার পড়ে না। এটা শুধুমাত্র পাবলিক কোম্পানির ক্ষেত্রেই প্রযোজ্য যাদের মানে শেয়ার ক্যাপিটাল আছে, কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি অথবা আনলিমিটেড কোম্পানি বা পাবলিক গ্যারান্টি কোম্পানি হ্যাভিং নো শেয়ার ক্যাপিটাল, যাদের শেয়ার ক্যাপিটাল নাই তাদেরকে স্ট্যাটুটরি মিটিং হোল্ড করার দরকার পড়ে না। রুল ইন কেস অফ প্রাইভেট কোম্পানি ডিম টু বি এ পাবলিক কোম্পানি। যখন একটা প্রাইভেট কোম্পানি তার শেয়ার রেস্ট্রিক্ট করে রাখতে পারে না, শেয়ার ট্রান্সফার হয় অথবা তাদের মেম্বার সংখ্যা 50-এর নিচে রাখতে পারে না, তখন এটাকে পাবলিক কোম্পানি হিসাবে বিবেচনা করা হয়। যদি এটা ইনকর্পোরেশনের 6 মাসের মধ্যে প্রাইভেট কোম্পানি হিসাবে ডিম করা হয় তাহলে তাদের স্ট্যাটুটরি মিটিং হোল্ড করতে হবে। আর যদি 6 মাস পরে যাইয়া এইভাবে পাবলিক কোম্পানি হিসেবে বিবেচিত হয় তাইলে তাদের স্ট্যাটুটরি মিটিং হোল্ড করার দরকার পড়বে না। নোটিশ। কোনো একটা স্ট্যাটুটরি মিটিং হোল্ড করার ক্ষেত্রে অন্তত 21 দিন আগে কোম্পানির মেম্বারদেরকে নোটিশ দিতে হবে এবং আর্টিকেল 83-র আন্ডারে এইটার স্ট্যাটুটরি রিপোর্ট প্রস্তুত করে ওই নোটিশের সাথে সাথে দিয়ে দিতে হবে। এবং ওই নোটিশের মধ্যে তাদেরকে বলে দিতে হবে যে এটা স্ট্যাটুটরি মিটিং। একটা কেস আছে গার্টনার ভার্সেস আইডাল। এই কেসে বলা হয়েছে যদি মিটিংয়ের নাম স্ট্যাটুটরি মিটিং হিসাবে উল্লেখ করা না থাকে তাহলে সেটা একটা ইমপ্রপার নোটিশ হিসেবে গণ্য করা হবে। অবজেক্ট অফ দ্য মিটিং। পালমার স্ট্যাটুটরি মিটিংয়ের অবজেক্ট সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে স্ট্যাটুটরি মিটিংয়ের অবজেক্ট হলো শেয়ার হোল্ডাররা যত দ্রুত সম্ভব এই কোম্পানি রিলেটেড যতগুলো ফ্যাক্ট আছে সব কিছু তাদের পজিশনে নিয়ে আসবেন বা নখদর্পণে থাকবে তাদের সব কিছু। স্ট্যাটুটরি মিটিংয়ের অবজেক্ট হলো শেয়ার হোল্ডারদের সাথে কোম্পানির প্রোগ্রাম এবং প্রসপেক্ট নিয়ে আলোচনা করা। স্ট্যাটুটরি রিপোর্ট। এই মিটিংটা ইফেক্টিভ করার জন্য এবং শেয়ার হোল্ডারদের কোম্পানির প্রোগ্রেস এবং প্রসপেক্ট সম্পর্কে জানানোর জন্য বোর্ড অফ ডিরেক্টররা একটা স্ট্যাটুটরি রিপোর্ট প্রিপেয়ার করবে এবং অন্তত এই মিটিংয়ের 21 দিন আগে এইটা সব ধরনের মেম্বারের কাছে পাঠিয়ে দেবে। পার্টিকুলার্স অফ স্ট্যাটুটরি রিপোর্ট। এই রিপোর্টের মধ্যে যেসব বিষয়ে উল্লেখ থাকবে সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ শেয়ার অ্যালোটেড, কী পরিমাণ শেয়ার অ্যালোটেড হয়েছে এবং ওইগুলোর ডিটেলস, যে ফুললি পেইড আপ হয়েছে নাকি পার্টলি পেইড আপ হয়েছে এবং এর বিনিময়ে কী ধরনের কনসিডারেশন রিসিভ করা হয়েছে, শেয়ার প্রতি কত টাকা দাম হয়েছে এগুলো, তারপর কত টাকা শেয়ার বিক্রি করার মাধ্যমে শেয়ার অ্যালোটেড করার মাধ্যমে কত টাকা ক্যাশ রিসিভ করছে, এই সব কিছু ডিটেলস জানানো লাগবে। এবং হচ্ছে ডিরেক্টরস, ম্যানেজার, সেক্রেটারি এদের নাম, পরিচয়, অ্যাড্রেস, অকুপেশন ইত্যাদি
এবং যদি ইনকর্পোরেশনের পর থেকে যদি কোনো চেঞ্জ আসে এদের মধ্যে তাইলে ওইটাও উল্লেখ করতে হবে। এবং এই মিটিংয়ে যদি কোনো একটা কন্ট্রাক্ট বা কোনো একটা কন্ট্রাক্টের মডিফিকেশন এইগুলো যদি সাবমিট করা হয় অ্যাপ্রুভালের জন্য, তাইলে সেইটার একটা কপি দিতে হবে। কোম্পানির যেসব আন্ডাররাইটিং কন্ট্রাক্ট ক্যারিড আউট হয় নাই এবং কী জন্য ক্যারিড আউট হয় নাই এর রিজন ওইখানে উল্লেখ করা থাকবে। যদি কোনো ডিরেক্টর অথবা ম্যানেজিং ডিরেক্টর বা ম্যানেজারের যদি কোনো একটা বাকি বা বকেয়া থাকে সেইটা উল্লেখ করা থাকবে নোটিশে, স্ট্যাটুটরি রিপোর্টের মধ্যে। এবং শেয়ার এবং ডিবেঞ্চার সেল করার বিনিময়ে ম্যানেজার অথবা ম্যানেজিং ডিরেক্টর তাদেরকে কী পরিমাণ কমিশন অথবা ফি পে করা হবে অথবা পে করা হয়েছে এইগুলোর ডিটেলস এই রিপোর্টে জমা দেওয়া হবে। প্রসিডিংস অ্যাট দ্য মিটিং, স্ট্যাটুটরি মিটিংয়ের প্রসিডিংস কোম্পানি অ্যাক্টের সেকশন 83 সাবসেকশন 7, 8 এবং 9 প্রভিশন অনুযায়ী রেগুলেটেড হবে। এবং এই প্রসিডিংসগুলো হলো প্রিপারেশন অ্যান্ড প্রোডাকশন অফ লিস্ট অফ মেম্বার্স। বোর্ড অফ ডিরেক্টর একটা লিস্ট তৈরি করবে যেখানে মেম্বারদের নাম, ঠিকানা, পেশা এইসব উল্লেখ করা থাকবে এবং মিটিংয়ের শুরুতেই এটা প্রডিউস করা হবে। লিস্ট সবার জন্য ওপেন থাকবে এবং সবাই এটা দেখতে পারবে। ডিসকাশন অন এজেন্ডা, কোম্পানির স্ট্যাটুটরি মিটিংয়ের আগে যে নোটিশ দেওয়া হয়েছিল সেখানে একটা এজেন্ডা নিয়ে কথা বলা হয়েছিল যে এই এজেন্ডা বা এইসব বিষয়ে আলোচনা করা হবে। অ্যাডজার্নমেন্ট অফ মিটিং যে কোনো সময় অ্যাডজার্ন করা যেতে পারে, মুলতবি রাখা যেতে পারে এবং পরবর্তী সময়ে যে মুলতবি রাখা মিটিংটা হবে সেইটা অরিজিনাল মিটিংয়ের মতোই কার্যকরী হবে এবং সেই হিসেবে অরিজিনাল মিটিংয়ে যেই ধরনের পাওয়ার এক্সারসাইজ করতে পারতো মেম্বাররা, সেই একই ধরনের পাওয়ার এই মিটিংয়েও থাকবে। কনসিকুয়েন্স অফ ডিফল্ট, যদি এই সংক্রান্ত বিষয়ে আইনের প্রভিশনগুলো মানা না হয় তাইলে ডিরেক্টর অফ দ্য কোম্পানি অথবা আদার অফিসার অফ দ্য কোম্পানি এদেরকে যারা ডিফল্টার হিসেবে থাকবে তাদেরকে 5,000 টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এবং সেকশন 241 অনুযায়ী কোর্ট চাইলে এই ডিফল্টার কোম্পানিকে উইন্ডিং আপে চলে যেতে বাধ্য করতে পারে, কিন্তু উইন্ডিং আপে চলে যেতে বাধ্য করা ছাড়াও কোর্ট ওদেরকে স্ট্যাটুটরি রিপোর্ট ফাইল করার জন্য ডিরেক্ট করতে পারে এবং মিটিং হোল্ড করার জন্য ওদেরকে বলতে পারে। অ্যানুয়াল জেনারেল মিটিং শেয়ার হোল্ডারদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিটিং। প্রত্যেক বছর প্রত্যেকটা কোম্পানিকে অন্তত একবারের জন্য হলেও এই মিটিংটা কল করতে হয়। সেকশন 81 এবং আরও কয়েকটা সেকশন অ্যানুয়াল জেনারেল মিটিং রেগুলেট করে থাকে।